বন্ধুরা, শেষ পর্যন্ত আমেরিকা ও আফগানিস্তানের হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আফগানিস্তানে আমেরিকা লাগাতার তালেবানের ওপর বোমাবাজি করছে। এই কাজে লিপ্ত রয়েছে আমেরিকার যুদ্ধবিমান এবং ড্রোন, আর এর জন্য তালেবানের ওপর কোথাও না কোথাও মারাত্মক প্রভাব পড়ছে। এর ফলে তালেবানের যে স্পিড ছিল সেটা কমে গেছে। আর এদিকে আফগানিস্তানের স্থলসেনা মোমেন্টাম গেইন করা শুরু করেছে, কারণ তারা জানে এটাই সঠিক সময় তালেবানের ওপর পাল্টা হামলা করার। কিন্তু এখন দুনিয়া জুড়ে বড় বড় যে এক্সপার্টরা রয়েছে সবাই এটাই মনে করছে আমেরিকা একা কিচ্ছু করতে পারবে না, কারণ আমেরিকাকে যদি শুধু তালেবানের সঙ্গে লাগতে হতো তাহলে এখানে আমেরিকা সহজেই সেটা করে দিত। কিন্তু তালেবান আজকের সময়ে না শুধু পাকিস্তানের সাপোর্ট অর্জন করেছে, বরং কোথাও না কোথাও রাশিয়া চীনও পেছন থেকে সমর্থন করছে। আর তাদের খোলামেলা বয়ানে সেটা মোটামুটি স্পষ্টভাবেই বোঝা যায়। তাই এক্ষেত্রে সবাই এটা মনে করছে আমেরিকার আরো বড় একটা দেশের প্রয়োজন আছে, যারা আমেরিকার সাথে মিলে তালেবানের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে পারে। এখানে সবার চোখ রয়েছে ভারতের দিকে। যদি ভারত নিজের তরফ থেকে এখানে ডাইরেক্ট ইন্টারভেনশন করে তাহলে মনে হয় না এখানে ভারতের কোনো ভুল হবে। ভারত যদি এটা ভেবে বসে থাকে তালেবান ক্ষমতায় আসলে ভারতের বিরুদ্ধে কিচ্ছু করবে না, এটা তাহলে ভারতের সবচেয়ে বড় ভুল হবে। কারণ তালেবান এত বড় একটা যুদ্ধ করছে, এত হাতিয়ার আনছে, সেখানে এটা তালেবানের একার পক্ষে তো সম্ভব নয়। এখানে পাকিস্তানে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে তালেবানে, আর ইনডিরেক্টলি চীনের ইনভেস্টমেন্টও রয়েছে। এক্ষেত্রে যখন তারা এত পয়সা বিনিয়োগ করছে, যেখানে গোটা বিশ্বের পেশার সামনে তালেবানকে সমর্থন করছে, তখন তারা এর বেনিফিটও নেবে। আর চীন ও পাকিস্তান তালেবানের থেকে কি বেনিফিট চাইবে? একদমই সহজ ব্যাপার, তালেবান ভারতের বেশির থেকে বেশি লোকসান করুক, সেই জন্য ভারত যেন তার দায়িত্ব থেকে পেছোপা না হয়। যখন আমেরিকা যুদ্ধে অবতীর্ণ হয়েছে তাহলে কোথাও না কোথাও আমেরিকা আর ভারত মিলে বড় একটা গেম খেলতে পারে। তাই এখানে ভারতের একটা ডাইরেক্ট ইনভলভমেন্টের প্রয়োজন আছে। কিন্তু এই ডাইরেক্ট ইনভলভমেন্ট কিভাবে হবে? এর দুখানা রাস্তা আছে। প্রথমত, ভারত নিজের স্থলসেনা আফগানিস্তানে নামিয়ে দিক, কিন্তু এর প্রয়োজন নেই। আজ্ঞে হ্যাঁ, বড় বড় যে এক্সপার্টরা রয়েছেন, আমেরিকান হোক বা ইউরোপিয়ান, সবাই এটাই মানছে আজকের তারিখে আফগানিস্তানের স্থলসেনার বেশি প্রয়োজন নেই। কারণ ৮০,০০০ তালেবানি যোদ্ধা রয়েছে আর তাদের সামনে ৩ লাখ আফগান সেনা দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে স্থলসেনা নামিয়ে দেওয়া বেটার অপশন না। যে বেটার অপশন রয়েছে সেটা হলো সেকেন্ড অপশন। সেই অপশনটা হলো ভারত তার এয়ারফোর্সকে নামিয়ে দিক। আর এর জন্য ভারতের কাছে অলরেডি ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে। আসলে আফগানিস্তানের সীমা সংলগ্ন একটা দেশ রয়েছে তাজিকিস্তান, আফগানিস্তানের ঠিক ওপরে। ওখানে রয়েছে ফাখর, আর ওই ফাখরে ভারতের অফিসিয়াল সৈন্য ঠিকানা রয়েছে। আজ্ঞে হ্যাঁ, ওখানে ভারতের একটা প্রপার এয়ারবেস রয়েছে। বলা হয় ভারত ওখানে সুখোই 30 ফাইটার জেটও মোতায়েন করে রেখেছে। সবাই এটাই বলছে ভারত যতই তার স্থলসেনা না নামাক, কিন্তু এই এয়ারবেসের ব্যবহার করে তালেবানের ওপর এয়ার স্ট্রাইক শুরু করে দিক আমেরিকার সাথে মিলে। আর এখানে দুটো দেশ এরিয়া ভাগাভাগি করে নিক। উত্তরের দিকে ভারত এয়ার স্ট্রাইক করুক আর দক্ষিণে আমেরিকা, যাতে আফগানিস্তানে তালেবান পুরোপুরি কমজোর হয়ে যায়। এমনটা নয় যে ভারতকে এটা লম্বা সময় ধরে করতে হবে, কারণ বলা হচ্ছে এই বছরের শেষে যে তাজিকিস্তান রয়েছে তার বরাবরেই আরও একটা দেশ রয়েছে উজবেকিস্তান। উজবেকিস্তানে আমেরিকা একটা এয়ারবেস পেতে পারে। তারপর আগামী সময়ে আফগানিস্তানের যত এয়ার স্পেস রয়েছে সেগুলোকে স্বয়ং আমেরিকা সামলাতে শুরু করবে। কিন্তু বর্তমান সময়ে আজ আফগানিস্তানের স্থলসেনার এয়ার সাপোর্টের অনেক প্রয়োজন আছে। এক্ষেত্রে যদি ভারত আগামী ৪-৫ মাস ভালো মতো বোমাবাজি করে তাহলে আফগানিস্তানে তালেবান অনেক কমজোর হয়ে যাবে। আর এতে লং টার্মে ভারতের বেনিফিটও হবে, কারণ যেই হিসেবে তালেবান আফগানিস্তানে ঢুকছে না তাতে আগামী সময়ে তালেবান গোটা আফগানিস্তানের রিজিয়নকে নিজের দখলে নিয়ে নেবে। আর পাকিস্তান যারা এত খুশি হচ্ছে তালেবানকে নিয়ে, তারা জানে না আগামী সময়ে তালেবান তাদের জন্য ভরসাসুর রূপে অবতীর্ণ হবে। আর যদি ভারতও সঠিক সময়ে সিদ্ধান্ত না নেয় তাহলে ভারত পরে গিয়ে ভাববে যদি সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিতাম তাহলে কতই না ভালো হতো। আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানান। দাঁড়ান, আরো একটা কথা আপনাদের বলার আছে। বন্ধুরা, দঙ্গল সিনেমার একটা ডায়লগ ভীষণই ফেমাস হয়েছিল, হামারি ছড়িয়া ছোড়ো সে কাম হেকে। আর আজ এই ডায়লগটাই সার্থক হয়েছে জাপানের টোকিওতে। যেই কাজটা যুবকরা পারেনি সেই কাজটাই করে দেখিয়েছে একজন মেয়ে। আর টোকিও অলিম্পিকে বাম্পার এন্ট্রি
এন্ট্রি নিয়েছে সিলভার মেডেলের সাথে। মীরাবাই চানু, মণিপুরের মেয়ে, উনি ৪৯ কিলোগ্রামের ক্যাটাগরিতে সিলভার মেডেল নিয়ে ভারতের মুখ উজ্জ্বল করেছে। বন্ধুরা, এখানে উনি মোট ২০২ কিলোগ্রাম ওজন তুলেছে, আর তার নিজের ওজন মাত্র ৪৯ কিলো। যদিও এখানে তাকে চায়না কড়া টক্কর দিয়েছে, কিন্তু এই অলিম্পিকে এশিয়ান পাওয়ারের ডাঙ্কা বেজে গেছে। ওয়েট লিফটিং এ এশিয়াই দুনিয়ার বাপ, এটা আবার প্রমাণ হয়ে গেল। মণিপুরের একটা শহর রয়েছে ইম্ফল, সেখানে এই মীরাবাই চানুর বাসস্থান। ওনার হিস্ট্রিও বাম্পার। উনি গোল্ড মেডেলের বন্যা বইয়ে দিয়েছিলেন। বলতে গেলে মণিপুরের ইম্ফল পাহাড়ি এলাকা, আর ওখানকার মহিলারা কঠোর পরিশ্রমী হন। এই কারণেই উনি ৪৯ কিলোগ্রামের ক্যাটাগরিতে ইতিহাস রচনা করেছেন ২০২ কিলোগ্রামের ওজন তুলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওনাকে সংবর্ধনা জানিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহাশয় ওনাকে সংবর্ধনা জানিয়েছেন। সাধারণভাবেই আজ দেশের বড় বড় নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, খেলোয়াড়, সবার নজর রয়েছে অলিম্পিকের দিকে। আর প্রথম সিলভার মেডেল আসতেই সোশ্যাল মিডিয়াতে আলোড়ন ছড়িয়েছে। অফিসিয়াল হিসাবটা আপনারা একটু দেখে নিন। চীন এখনো পর্যন্ত ৩টে মেডেল জিতেছে, 2টো গোল্ড এবং একটা ব্রোঞ্জ। এরই সাথে ইন্ডিয়ার খাতাও খুলে গেছে। একটা সিলভার মেডেল দিয়ে ইন্ডিয়া যাত্রা শুরু করেছে, কিন্তু মীরাবাই চানু চীনের কাছে হেরে গেছে। চীনের খেলোয়াড় হুই জিহুর কাছে উনি পরাস্ত হয়েছেন। হুই জিহু প্রায় ২১০ কিলোগ্রামের ওজন তুলেছে। ভারতকে এখনো অনেক পরিশ্রম করতে হবে এবং চীনকে টক্কর দিয়ে গোল্ড মেডেল জিততে হবে। চীন এখানেও তার প্রভাব বিস্তার করে রেখেছে, আর চীনকে হারানোই আমাদের মেন টার্গেট। এবার সমগ্র ভারতের নজর গোল্ড মেডেলের দিকে। কিন্তু অলিম্পিকের মতো জায়গায়, যেখানে দুনিয়ার কোণা কোণা থেকে খেলোয়াড় আসেন, সেখানে সিলভার মেডেল জেতাও বিশাল বড় একটা ব্যাপার। আর আপনারা এই খবরটা পেয়ে একজন ভারতীয় হিসেবে কতটা গর্ববোধ করছেন অবশ্যই নিচে কমেন্টে জানান।